WB প্রাইমারি টেট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করতে চলেছি শিশু শিক্ষা বা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগোগির ফার্স্ট যে চ্যাপ্টার বৃদ্ধি ও বিকাশ, সেই চ্যাপ্টারটি সম্পর্কে। এখানে আমরা আলোচনা করব ডিটেলসে, অ্যাকচুয়ালি পুরো থিওরি বেস আমরা এখানে আলোচনা করব, শর্ট প্রশ্ন এখানে আলোচনা নয়। কারণ থিওরি জিনিসটা আমরা যদি বুঝি তবেই আমাদের পরীক্ষাতে, টেট পরীক্ষার ক্ষেত্রেই হোক বা ডিএলএড পরীক্ষার ক্ষেত্রেই হোক, সেগুলো কাজে লাগবে। থিওরি না বুঝে বিভিন্ন ধরনের কোশ্চেন ব্যাংক বা প্রশ্ন টাইপ হয়তো কোথা থেকে হয়তো পেয়ে যাচ্ছেন, সেগুলো পড়ে নিয়ে কখনোই টেট পাস করা যাবে না বা অনেক মুশকিল হবে। বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন কোচিং সেন্টারে আপনারা অনেক কোশ্চেন পাবেন বিভিন্ন চ্যাপ্টার রিলেটেড। এই বৃদ্ধি এবং বিকাশ চ্যাপ্টারে আপনারা যদি খোঁজেন তাহলে হয়তো 100, 150, 200টা কোশ্চেন পেয়ে যাবেন। কিন্তু সেগুলো করতে হবে, কিন্তু তার আগে আমরা থিওরি যে পোর্শনটা সেটা ভালো করে বুঝবো, এবং এখান থেকে আমি বলে দেবো যে কী কী শর্ট প্রশ্ন এগুলোর থেকে আসতে পারে। তাহলে চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি এই যে নোটটি তৈরি করেছি, এই নোটটি তৈরি করার জন্য আমি 3টি বইয়ের সাহায্য নিয়েছি। অর্থাৎ আপনাদের বই পড়তেও হবে না, 3টি বই, যেহেতু ধরুন এত বই কেনা তো সম্ভব নয়, কিন্তু সেই যাতে ঘাটতিটা না থাকে সেই কারণে আমি নিজে 3টি বই থেকে এই যে প্রশ্নগুলো সেগুলো কম্বাইন করে নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে পুরোপুরি টোটালি নোটটা তৈরি করেছি। 3টি বই, 1 নম্বর হচ্ছে রীতা পাবলিকেশনের বই, যেটা আমি আগেও রিকমেন্ড করেছি, সুশীল রায়ের বই, এবং তার সাথে সাথে আরেকটা বই আমি তখন রিকমেন্ড করিনি, সেটা হচ্ছে শোভা পাবলিকেশনের একটা বই পাওয়া যায়। শোভা পাবলিকেশনের বইটা আমি রিকমেন্ড করিনি এই কারণেই যে ওখানে সমস্ত চ্যাপ্টার ভালো করে দেওয়া নেই, অনেক কম চ্যাপ্টারই ভালো করে দেওয়া আছে, সেই কারণে। তাহলে আমি 3টে বইয়ের কম্বিনেশন করে নোটটা বানিয়েছি, তার মানে আপনারা 3টে বইয়ের কম্বাইন এইখানে নোটগুলো পাবেন। তাহলে দেরি না করে শুরু করছি। প্রথমে আছে বৃদ্ধি। বৃদ্ধি আসলে কি, কাকে বলে? নর্মালি আমরা কি জানি, বেড়ে ওঠাকে বৃদ্ধি বলে, নর্মালি এটাই আমরা বলি, কিন্তু ওটাকে অ্যাকচুয়াল ডেফিনেশনটা এমনভাবে হবে যাতে বৃদ্ধির সমস্ত বৈশিষ্ট্যগুলোও ডেফিনেশনের মধ্যে আমরা পাই। যেমন ধরুন এখানে আমি যেটা লিখেছি, এরকম ডেফিনেশন কোনো বইও পাবেন না, কোথাও পাবেন না, আমি নিজের মতো করে গুছিয়ে বাগিয়ে লেখার চেষ্টা করেছি। যেমন এখানে লেখা আছে যে পরিমাপযোগ্য শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীবদেহের একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত দেহের আকার বা আয়তনের অগ্রমুখী পরিবর্তন ঘটে এবং যা ব্যক্তিগত পার্থক্যের ওপর প্রভাবিত, তাকে বৃদ্ধি বলে। অর্থাৎ ব্যাপারটা কি বলছে এখানে, যে পরিমাপযোগ্য, মানে বৃদ্ধিটা হচ্ছে একটা পরিমাপযোগ্য প্রক্রিয়া, এটা বৃদ্ধির একটা বৈশিষ্ট্য। এটা পড়ে যে পরিমাপযোগ্য প্রক্রিয়া কি, কোনটা, বৃদ্ধি না বিকাশ? বৃদ্ধিটা হচ্ছে পরিমাপযোগ্য প্রক্রিয়া। শারীরবৃত্তীয় তো দুটোই শারীরবৃত্তীয়, দুটোই শরীরের ব্যাপার নিয়ে বলা হচ্ছে। জীবদেহের একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত, এটা খুব গুরুত্বপূর্ণ, বৃদ্ধি কিন্তু আজীবন হয় না, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়, বিকাশ আজীবন হয়। এটা বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য। তার সাথে একটা শর্ট প্রশ্ন, যে বৃদ্ধি কি আজীবন পর্যন্ত হয় না নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়? নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়। তাহলে বৈশিষ্ট্যগুলো দেখুন, একটা হচ্ছে পরিমাপযোগ্য, একটা শারীরবৃত্তীয়, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হচ্ছে, দেহের আকার বা আয়তনের অগ্রমুখী পরিবর্তন, মানে বৃদ্ধিটা সবসময় কি, বৃদ্ধি মানে বাড়বে, সে কমে যাবে না। 20 বছরে কারো যদি হাইট 5 ফুট হয়, 21 বছর বা 22 বছর বা 25 বছরে তার হাইট 4 ফুট হয়ে যাবে না, হয়তো সেটা 6 ফুট হতে পারে ম্যাক্সিমাম, বা তারও বেশি হতে পারে কোনো শারীরবৃত্তীয় প্রবলেমের কারণে। তো যাই হোক, সেটা বিচার্য বিষয় নয় এখানে, মানে অগ্রমুখী পরিবর্তন হবে, মানে বাড়বে, বৃদ্ধি মানে বাড়া, কখনোই কমে যাবে না। তাহলে এটা একটা বৈশিষ্ট্য, অগ্রমুখী পরিবর্তন। এবং যা ব্যক্তিগত পার্থক্যের ওপর প্রভাবিত, প্রত্যেকটা মানুষেরই কিন্তু বৃদ্ধি একই হয় না, একই সেম এজ, হয়তো দুটো ছেলের কথা যদি বলি, মাধ্যমিক দিচ্ছে, একটা ছেলের হরমোন গ্রোথ রেট এত বেশি যে মাধ্যমিকে তার হয়তো দাড়ি গোঁফ বেরিয়ে গেছে, আর কারো হয়তো হরমোন গ্রোথ এত কম যে তার দাড়ি গোঁফ কিছুই বেরোয়নি। তাহলে এই জিনিসটা কি সবাইকার ক্ষেত্রে সমান নয়। তাহলে সেটা হচ্ছে কি ব্যক্তিগত পার্থক্য, এটাই বলা হচ্ছে ব্যক্তিগত পার্থক্য। বুঝতে পারলেন? তাহলে কি কি বৈশিষ্ট্য? বৃদ্ধি পরিমাপযোগ্য প্রক্রিয়া, শারীরবৃত্তীয় প্রক্রিয়া, নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, অগ্রমুখী পরিবর্তন ঘটে এবং ব্যক্তিগত পার্থক্যের উপর প্রভাবিত। এবার মনোবিদগুলোর যদি ডেফিনেশন পাওয়া যায় সেগুলো একটু পড়তে হবে, কারণ ডেফিনেশন তুলেও দিতে পারে কোনো এই ডেফিনেশনটা কে বলেছেন, কোন মনোবিদ বলেছেন। যেমন এখানে আমি লিখেছি যে আর্নল্ড জোনসের মতে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। এটা তিনি বলেছিলেন, একটা সাদামাটা কথা, দেহের উচ্চতা ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে, এটা বলেছিলেন আর্নল্ড জোনস। এরপর দেখব বিকাশ। এখানেও আমরা কিছু বৈশিষ্ট্য পাবো, যে নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণযোগ্য শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়
যে নিরবচ্ছিন্ন, এটা একটা পয়েন্ট। পর্যবেক্ষণযোগ্য, এটা আর একটা পয়েন্ট। শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীবদেহের বৃদ্ধি সহ সামগ্রিক ক্রম উন্নতিশীল, মানে ওই অগ্রমুখী আর কি ব্যাপারটা, ক্রম উন্নতিশীল পরিবর্তন যেমন দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক ইত্যাদি ঘটে তাকে বিকাশ বলে। কি কি পয়েন্ট পেলাম? নিরবচ্ছিন্ন, নিরবচ্ছিন্ন মানে সারা জীবন ব্যাপী কিন্তু বিকাশটা ঘটে যায়। কোনো এমন নয় যে 20 বছরে থেমে যাবে, 25 বছরে আরও শুরু হয়ে যাবে, আবার হয়তো 27 বছরে কমে যাবে, বন্ধ হয়ে যাবে, এরকম কিন্তু নয় ব্যাপারটা। পর্যবেক্ষণযোগ্য মানে বৃদ্ধিটা ছিল পরিমাপযোগ্য, এটা হচ্ছে পর্যবেক্ষণযোগ্য। বিকাশ মানে কি? দৈহিক বিকাশটা বাদে, দৈহিক বিকাশ মানেই কিন্তু বৃদ্ধি, দৈহিক বিকাশটা বাদে বাকি যেগুলো আছে, ধরুন এই যে লিখেছি মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক, এই যে জিনিসগুলো, এগুলো কি পরিমাপ করা যায়? পরিমাপ করা যায় না, পর্যবেক্ষণ করা যায়। যে একটা ছেলে কতটা নৈতিকতা তার আছে, কতটা মানুষকে সম্মান জানাচ্ছে, কতটা ভালোবাসছে, কতটা মানুষের সাথে মিশতে পারছে, এগুলো পর্যবেক্ষণযোগ্য। তাহলে এগুলো বিকাশের মধ্যে পড়ে, পর্যবেক্ষণযোগ্য। শারীরবৃত্তীয় তো অবশ্যই শারীরিক একটা ব্যাপার। বৃদ্ধি সহ মানে ওই বৃদ্ধিটাও থাকবে এর সাথে, যেমন দৈহিক বিকাশ আর কি, দৈহিক বিকাশ মানেই বৃদ্ধি। সামগ্রিক ক্রম উন্নতিশীল মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কখনোই বিকাশ কমে যাবে না। কারো হয়তো 60 বছরে যে মানসিক বিকাশটা যার হবে, তার কি হঠাৎ 70 বছরে কি মানসিক বিকাশ কমে যাবে? এমন কিন্তু নয়। বা তার কি নৈতিকতা কমে যাবে? এমন হবে না, যদি বাহ্যিক কোনো কিছু প্রয়োগ না হয়। হতে পারে কারো হয়তো শারীরিক অসুস্থতার কারণে তার হয়তো মেন্টাল স্টেবিলিটি কম হয়ে গেছে, সেটা আলাদা কথা, সেটা বিচার সাপেক্ষ, সেটা আমরা এখানে আলোচনা করছি না। নর্মালি কি হয়, এটা ক্রম উন্নতিশীল পরিবর্তন হয়, সামনের দিকে এগোয়, সেইটাকে পুরোটাকে ব্যাপারটাকে বলা হচ্ছে বিকাশ। তার মানে দৈহিক বৃদ্ধি সহ বাকি যে সমস্ত জিনিস, নৈতিক হোক, প্রাক্ষবিক হোক, সামাজিক হোক, সমস্ত কিছুর কিন্তু মিলিত ফলটাই হচ্ছে বিকাশ। প্রাক্ষবিক মানে ভয় হবে, কান্না হবে, আনন্দ হবে, মানে সেন্সেশন যেগুলো, সেই জিনিসগুলো হচ্ছে প্রাক্ষবিকের মধ্যে পড়ে। এবারে বিকাশের বৈশিষ্ট্য আমি আলাদাভাবে এখানে পয়েন্ট করেছি, 9টা পয়েন্ট আছে। এই 9টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে শর্ট প্রশ্ন পড়ে। বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, নির্দিষ্ট ধারা মেনে, যেটা আমরা বলছি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, এটা ধারা মেনে চলে, কন্টিনিউ কিন্তু বিকাশ হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে, এই ব্যাপারটা একটু বুঝতে হবে। সামগ্রিক মানে যখন বাচ্চা জন্মানোর পরে আস্তে আস্তে যখন তার ডেভেলপ হয়, সে একটা বলকে ধরে 2টো হাত দিয়ে বা সমগ্র শরীর দিয়ে ধরার চেষ্টা করে। এরপর আস্তে আস্তে তার ডেভেলপ হতে 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 সে ওই বলটাকে একটা হাত দিয়ে ধরার চেষ্টা করে। তাহলে এটা সামগ্রিক থেকে বিশেষ। সামগ্রিক মানে সব কিছু দিয়ে ধরে রাখার চেষ্টা করে বা ধরার চেষ্টা করে, তারপর আস্তে আস্তে হাতটা তার শক্ত সবল হয় এবং সেই বিশেষ কাজটা সে করতে পারে। যেমন ধরুন হামাগুড়ি দেওয়া, হামাগুড়ি কি হাতে পায়ে সবে মিলিয়ে দেয়, আস্তে আস্তে তার যখন ডেভেলপ হতে থাকে তখন সে 2টো পায়ে দাঁড়াতে শেখে, তারপরে হাঁটতে শেখে। তাহলে কি সামগ্রিক থেকে বিশেষের দিকে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে বিকাশ শিখন এবং পরিণমনের মিথস্ক্রিয়ার ফল। তার মানে বিকাশ সমান শিখন গণিত পরিণমন, এটা শর্ট প্রশ্নে পড়ে। বিকাশ সমান কি? শিখন গণিত পরিণমন। এরপর হচ্ছে বিকাশ একটি ব্যক্তিগত পরিবর্তন, মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু বিকাশ সেম হয় না। বৃদ্ধির ক্ষেত্রে আমরা সেই জিনিসটা বললাম যে ব্যক্তিগত পার্থক্য রয়েছে। একটা মানুষ হয়তো গ্রামে বড় হয়েছে, তার যেরকম মানসিকতা বা যেরকম কথার ধরন বা যেরকম মানুষের সাথে মেশার প্রক্রিয়া, সেইটা একটা শহরের মানুষের ক্ষেত্রে আলাদা হবে। তাহলে কি ব্যক্তিগত পার্থক্য কিন্তু রয়েছে। এরপর এটি পর্যবেক্ষণযোগ্য প্রক্রিয়া, এটা আগেই বললাম। এটি জীবনব্যাপী ক্রম উন্নতিশীল সামগ্রিক পরিবর্তন। ক্রম উন্নতিশীল মানে বাড়ছে, কমে যাচ্ছে না। সামগ্রিক মানে সমস্ত কিছু মিলে, শুধুমাত্র বৃদ্ধিটা এমন কিন্তু নয়। দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক, বৌদ্ধিক সমস্ত কিছুর মিলিত ফল হচ্ছে বিকাশ। এরপর বিকাশ বংশগতি এবং পরিবেশ দ্বারা প্রভাবিত। এখানে যেমন আমরা বললাম যে বিকাশ শিখন এবং পরিণমনের মিথস্ক্রিয়ার ফল, এখানে আবার দেখুন বিকাশ হচ্ছে বংশগতি পরিবেশের দ্বারা প্রভাবিত। বংশগতি পরিবেশের দ্বারা কিভাবে প্রভাবিত? মনে করুন বাবা মা দুজনেই হচ্ছে ডাক্তার, তাহলে তার যে সন্তান, তার বৌদ্ধিক বিকাশ কি হতে পারে? একটা ভালো, সুস্থ, স্বাভাবিক এবং তার সাথে সাথে তার মেন্টালিটি অনেক হাই লেভেলের হওয়ার সম্ভাবনা আছে, কারণ জিনগত একটা পার্থক্য থাকে। পরিবেশ দ্বারা একই মা বাবার হয়তো 2টো সন্তান, যমজ সন্তান হয়েছে, একটা সন্তানকে তারা নিজেদের কাছে রেখেছে, ভালোভাবে লালন পালন করাচ্ছে, কিন্তু আরেকটা সন্তানকে কোনো কারণে হয়তো গ্রামের দিকে পাঠিয়ে দিয়েছে অন্য কারো কাছে। তাহলে সেই ছেলের যে মানসিক বিকাশ, দৈহিক বা সমস্ত কিছু, নৈতিক, সামাজিক সমস্ত কিছু পরিবর্তন হবে, কারণ কি পরিবেশগত পার্থক্য একটা থাকে, সেই কারণে। এরপর হচ্ছে শিখনের ফলে বিকাশ ঘটে, শেখার ফলে বিকাশটা ঘটে। যেমন ধরুন নৈতিক যে শিক্ষা, এটা কি একটা শিশু প্রথম থেকে শেখে না, কাউকে দেখে শেখে, বা শিক্ষকদেরকে প্রণাম করা বা তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া। এই যে নৈতিকতা, এই যে মূল্যবোধ, এগুলো সে দেখে দেখে শেখে এবং নিজের জীবনে অ্যাপ্লাই করে। তাহলে শিখনের ফলে বিকাশ ঘটে। এটা কে
বেয়ারের মতে আচরণ পরিবর্তন বা শিখনের ফলে বিকাশ ঘটে। এটা বেয়ার এই পয়েন্টটা রিলেটেড কথাটা বলেছিলেন। বেয়ার নামে একজন মনোবিদ বলেছিলেন আচরণে পরিবর্তন বা শিখনের ফলে বিকাশ কিন্তু ঘটে। এরপর বিকাশ একটি বহুমাত্রিক এবং বহুত্ব প্রকৃতির প্রক্রিয়া। বহুমাত্রিক মানে মানে ওই যে অনেকগুলো ধরুন নৈতিক, দৈহিক, সামাজিক, মানসিক এই সমস্ত কিছু একটা বিকাশের মধ্যে আছে। বহুমাত্রিক সেই কারণে মানে অনেক দিকে প্রকাশিত বিকাশটা, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক, বৌদ্ধিক এগুলো। আর বহুত্ব মানে হচ্ছে কি পার্থক্য, তার মধ্যেও পার্থক্য। যেমন একটা পার্টিকুলার একটা মানুষের কথা যদি কল্পনা করি, মেয়ে এবং ছেলে, যদি দৈহিক বৃদ্ধির কথাটা বলি, প্রথম যে যৌবনাগম ব্যাপারটা থাকে বা কৈশোরের শেষ দিকটায় মেয়েদের কিন্তু সেই বৌদ্ধিক বা দৈহিক যে বৃদ্ধিটা সেটা ছেলেদের থেকে বেশি হয়। তাহলে কি এখানে একটা পার্থক্য লক্ষ্য করা গেছে। ওই সেম এজেরই হয়তো 12 থেকে 14 বছর বা 14 থেকে 15 বছর যাই হোক, এই যে এজের মধ্যে একটা ছেলে এবং একটা মেয়ের দৈহিক বিকাশটা আমরা যদি দেখি তাহলে দেখা যাবে একটা মেয়ের কিন্তু দৈহিক বিকাশ এবং বৌদ্ধিক বিকাশ ওই বয়সে একটা ছেলের থেকে কিন্তু বেশি। তাহলে একটা পার্থক্য আছে। দৈহিক বিকাশ দুজনেরই হচ্ছে, কিন্তু দুজনের মধ্যে একটা পার্থক্য কিন্তু রয়েছে। এরপর একটা একজন মনোবিদের একটা বক্তব্য রয়েছে, সেটা আমরা দেখব। মনোবিদ বেলে বিকাশ সম্পর্কে কি বলেছেন? মনোবিদ বেলে বলেছেন, কয়েক বছরের ব্যবধানে কোনো বিশেষ শিশুর বিশেষ একদিকের বিকাশ একটি নিয়ম মেনে চলে। প্রথমে তার হার বেশি হয়, পরে তা বয়স আনুপাতিক গড় হারে হয় এবং পরে তার হার কমে এবং সবশেষে সেই হার আবার গড় হারের পর্যায়ে ফিরে আসে। তিনি কি বলছেন যে একটা মনে করুন একটা ছেলে বা একটা মেয়ে, তার দৈহিক বিকাশটার কথা যদি আমরা কল্পনা করি, সমস্ত বয়সে কি তার দৈহিক বিকাশটা এক হয়? হয় না। জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত দৈহিক বিকাশ অনেক বেশি হয়, তারপর 2 থেকে 4 বা 6 বছরে বিকাশটা একটু কম হয়, দিয়ে আরও বেড়ে যায়, আবার কৈশোরকালে এসে তখন আরও খুব বেশি হয় দৈহিক বিকাশটা, এবং তারপর আস্তে আস্তে কৈশোর শেষ হওয়ার পর যখন যৌবনাগমে যায় তখন একটু হ্রাস হয়, দিয়ে আরও বেশি হয়, দিয়ে মাঝামাঝি একটা গড় সময় ওরা পৌঁছে যায়। আর কিন্তু বৃদ্ধি হয় না বা দৈহিক বিকাশ কিন্তু আরও হয় না। মোটামুটি 25 থেকে 27 বছরের মধ্যে কিন্তু এটা কমপ্লিট হয়ে যায় এবং তারপর দৈহিক বিকাশটা আর হয় না বা একটা এভারেজ রেট কিন্তু মেনটেন করে। এটাই বিজ্ঞানী বা মনোবিদ বেলে বলেছিলেন। এরপর জীবন বিকাশের স্তর সম্পর্কে আমরা কিছু কিছু এখানে জানবো। এগুলো পয়েন্টগুলো পড়ে না, কে কটা স্তরে ভাগ করেছে কোন মনোবিদ সেটাই পড়ে, কিন্তু বাই চান্স যদি পড়ে তখন সমস্যায় পড়বো আমরা। তার জন্য কোনো ফাঁক আমি রাখার চেষ্টা করিনি, একদম পরিপূর্ণভাবে তৈরি করা আছে। দেখুন, আর্নেস্ট জোন্স জীবন বিকাশের 4টি পর্যায়ের কথা বলেছেন। তাহলে এটা শর্ট প্রশ্নে পড়তে পারে, আর্নেস্ট জোন জীবন বিকাশের কটি পর্যায়ের কথা বলেছেন? 4টি। কি কি? শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, প্রাপ্তবয়স্ক। আর্নেস্ট জোনসের মতে শৈশবকাল কত বছরের? শর্ট প্রশ্নে পড়তে পারে, 0 থেকে 5 বছর। বাল্যকাল 5 থেকে 12 বছর, কৈশোরকাল 12 থেকে 18 বছর, আর প্রাপ্তবয়স্ক হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে বা 18+। এবং এগুলোর আমি ইংলিশ টার্মগুলো লিখে রেখেছি, কারণ অনেক সময় এই ইংলিশ টার্মগুলো অপশানে থাকতে পারে। যেমন ধরুন আর্নেস্ট জোনসের জীবন বিকাশের স্তর 4টি, পরবর্তীতে আমরা পড়ব রুশোর ক্ষেত্রেও জীবন বিকাশের স্তর 4টি। তাহলে দুটোই হয়তো দিয়ে দিল মিক্সড করে জীবন বিকাশের 4টি স্তর। যেমন ধরুন আর্নেস্ট জোনসের 3টি স্তর হচ্ছে শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল এবং লাস্ট হচ্ছে প্রাপ্তবয়স্ক। আমরা যদি রুশোর কথাটা দেখি, রুশো বলেছেন শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল, যৌবনাগম। তাহলে আর্নেস্ট জোন বলেছেন কি? প্রাপ্তবয়স্ক, ওনার 4 নম্বর পয়েন্টটা, আর এনার 4 নম্বর পয়েন্টটা হচ্ছে যৌবনাকাল বা যৌবনাগম, যাই হোক। তাহলে পার্থক্য বুঝতে পারছেন কি কোথায় পার্থক্য তা, এবং তার সাথে সাথে কিন্তু ইংরেজি টার্মগুলো পড়তে পারে। শৈশবকাল হচ্ছে ইনফ্যান্সি, তারপরে চাইল্ডহুড, বাল্যকাল, কৈশোরকাল অ্যাডোলেসেন্স, প্রাপ্তবয়স্ক হচ্ছে ম্যাচিউরিটি। এরপর মনোবিদ পিকুনেসের মতে জীবন বিকাশের কটি স্তর রয়েছে? 10টি স্তর রয়েছে পিকুনেসের মতে। এটা হয়তো অপশানে 9টিও থাকতে পারে, 9টিও দেখাতে পারে, তো ম্যাক্সিমাম যেটা থাকবে সেটাই দাগ দিতে হবে, 9টি বা 10টি যাই হোক। রিতা পাবলিকেশনের বইয়ে এটা কিন্তু 9টি আছে শর্ট প্রশ্নের ক্ষেত্রে। তো আমরা এখানে 10টি আলোচনা করছি। কি কি? প্রাক জন্মস্তর, প্রি নেটাল পিরিয়ড। এখানে আমরা সময়টা দেখব কত সময় পর্যন্ত, ভেতরে কি আছে না আছে অত আমাদের জেনে লাভ নেই, আমরা মেন টপিকগুলো এখানে দেখব। প্রাক জন্মস্তর বা প্রি নেটাল পিরিয়ড, এটা হচ্ছে গর্ভ সঞ্চার থেকে জন্ম মুহূর্ত পর্যন্ত, মানে মোটামুটি ধরুন 9 মাস, 9.5 মাস এরকম। তারপরে সদ্যজাত স্তর, যেটাকে নিও নেটাল বলা হয়, জন্ম থেকে 4 সপ্তাহ পর্যন্ত, মুখস্থ করতে হবে এগুলো। প্রারম্ভিক শৈশব বা আর্লি ইনফ্যান্সি 1 মাস থেকে 1.5 বছর বয়স পর্যন্ত। প্রান্তীয় শৈশব বা লেট ইনফ্যান্সি 1.5 বছর থেকে 2.5 বছর। প্রারম্ভিক বাল্যস্তর বা আর্লি চাইল্ডহুড 2.5 বছর থেকে 5 বছর। মধ্য বাল্যস্তর মিডিল চাইল্ডহুড 5 বছর থেকে 9 বছর। প্রান্তীয় বাল্যস্তর লেট চাইল্ডহুড 9 বছর থেকে 12 বছর।
যৌবনাগম স্তর অ্যাডোলেসেন্স 12 থেকে 21 বছর, প্রাপ্তবয়স্ক ম্যাচুরিটি 21 থেকে 60 বছর, বার্ধক্য স্তর বা ওল্ড এজ 60 বছরের ঊর্ধ্বে। তাহলে 10টি স্তর কিন্তু এখানে রয়েছে এবং তার বয়সগুলো আমরা এখানে দেখে নিলাম। এগুলো জানতে হবে, যেমন ধরুন বলতে পারে যে মধ্য বাল্য স্তরটা কত বছরের, কার কোন মনোবিদে সেসব কিছু বললো না এবং রেঞ্জ দিয়ে দিল হয়তো 6 থেকে 8 বছর, একটা রেঞ্জে হয়তো থাকলো, তাহলে এটা অবশ্যই হবে 6 থেকে 8 বছর। এখানে 5 থেকে 9 বছর লিখেছি, অপশানে থাকতেই পারে 6 থেকে 8 বছর। ওইগুলো অ্যাকচুয়ালি কিন্তু বয়স অনুপাতে বলা মুশকিল যে কত বছর, মোটামুটি একটা আন্দাজ করা যায়। যেমন 9 থেকে 12 বছর, 9 থেকে 12 বছর প্রান্তীয় বাল্যস্তর, এটা মোটামুটি বিভিন্ন মনোবিদ এইরকম বয়সের কথাই বলেছেন, 9 থেকে 12 বছর। কিন্তু তার মধ্যে হয়তো এটা 8 থেকে 12 বছর হতে পারে, সেটা বলা মুশকিল। একদম আমরা রেঞ্জ বলে দিতে পারি না বয়সের ক্ষেত্রে, বা একটা শিশু বা একজন ব্যক্তির সামগ্রিক বিকাশের ক্ষেত্রে আমরা বয়স ধরে ধরে অ্যাকচুয়ালি কিন্তু বলতে পারি না, একটা আন্দাজ হিসাবে আমরা বলতে পারি। তাহলে অপশান এটা নাও থাকতে পারে, অপশান 8 থেকে 12 থাকতে পারে, 9 থেকে 11 থাকতে পারে, ওটা কোনো ব্যাপার নয়। এই মোটামুটি রেঞ্জগুলো জেনে রাখতে হবে। এরপর মনোবিদ উৎস, যেটা আমি একটু আগেই বললাম, শৈশব বাল্যকাল, যেটা শৈশবকাল সেটা হচ্ছে ইনফেন্সি 0 থেকে 5 বছর, বাল্যকাল 5 থেকে 12 বছর, কৈশোরকাল 12 থেকে 15 বছর, আর যৌবনাগম এখানে অ্যাডাল্টহুড যেটা 15 থেকে 20 বছর। আর্নেস্ট জোনসের ক্ষেত্রে কিন্তু শৈশবকাল 0 থেকে 5 ছিল, বাল্যকাল 5 থেকে 12 ছিল, ওনার কাছে কৈশোরকালটা ছিল 12 থেকে 18 বছর, ইনি এখানে 12 থেকে 15 বছর বলেছেন। তাহলে কোনটা আমরা ধরবো, এটা একটা প্রশ্ন আসে। যখন এরকম একটা সমস্যা থাকবে তখন অবশ্যই বিজ্ঞানীর নাম উল্লেখ করা থাকবে, আর না হলে যদি না থাকে আমরা মোটামুটি এভারেজ যে রেঞ্জ, হয়তো 12 থেকে 14 বছর দেওয়া আছে বা 12 থেকে 16 বছর দেওয়া আছে, তাহলে সেই রেঞ্জটা কিন্তু আমরা টিক মার্ক করবো, এভারেজ একটা দুজনের এভারেজ। আর এমন থাকবে না যে 12 থেকে 18 আর 12 থেকে 15, যদি 12 থেকে 18 থাকে এবং 12 থেকে 15 দুটোই থাকে তাহলে অবশ্যই আপনারা 12 থেকে 18 করবেন, কারণ অ্যাকচুয়ালি কৈশোরকালটা 18 বছর পর্যন্তই হয়ে থাকে। এরপর আর্নেস্ট জোনস যেটা বলেছিলেন প্রাপ্তবয়স্ক 18 বছরের ঊর্ধ্বে, ইনি সেখানে প্রাপ্তবয়স্ক না বলে যৌবনকাল বলেছেন 15 থেকে 20 বছর, এরপরে কিন্তু তার ভাগ করেননি। তাহলে পার্থক্য বুঝতে পারছেন দুটোর মধ্যে পার্থক্য কোথায়। এরপর আছে এলিজাবেথ বি হারলক বা শুধু হারলক, এনার মতে জীবন বিকাশের কিছু স্তর রয়েছে, তিনি প্রধানত দুটো ভাগে ভাগ করেছেন এবং সেগুলোকে আরও সাব সেকশন ভাগ করেছেন। তিনি বলেছেন প্রিনেটাল এবং পোস্টনেটাল দুটি স্তর রয়েছে। এবার প্রিনেটাল যে পিরিয়ড সেটাকে তিনটি আরও সাব সেটে বা সাব সেকশনে ভাগ করেছেন। প্রথমে বলা হচ্ছে মাতৃগর্ভ থেকে 2 মাস এখানে ভ্রূণের পরিবর্তন ঘটে, তারপরে স্টেজ হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আকৃতিগত পরিবর্তন ঘটে, তারপরে স্টেজ হচ্ছে মায়ের ওপর পরিবেশের প্রভাব ভ্রূণ উপলব্ধি করতে পারে। এই তিনটি সাবসেট বা সাবসেকশনে ভাগ করেছেন তিনি প্রিনেটাল স্টেজকে। বা এটা, এই যে স্টেজটা আমি এখানে লিখেছি এটা বইয়ে পাবেন না, এটা আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বা আমি আরও বাড়তি যে সমস্ত পড়েছি এগুলো নিয়ে সেগুলো সেই রিলেটেড এগুলো এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জার্মিনাল, মানে এই সময় ভ্রূণের তৈরি, ভ্রূণের পুষ্টি হওয়া, এই সমস্ত জিনিসগুলো হয় 0 থেকে 2 উইকস, 2 সপ্তাহ। এমব্রোনিক মানে ভ্রূণের আস্তে আস্তে পরিণত অবস্থায় যেতে থাকে, দৈহিক যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো আস্তে আস্তে বিকাশ হতে থাকে, সেটা হচ্ছে 3 থেকে 8 সপ্তাহ। এবার হচ্ছে ফেটাল, ফেটাল মানে আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাচ্ছে এবং মায়ের সাথে সাথে ভ্রূণও কিন্তু বুঝতে পারছে পরিবেশের প্রভাবটা, সেটা হচ্ছে 9 সপ্তাহ থেকে বার্থ, মানে ধরুন এই 270 দিন, 9 মাস যদি কথাটা ভাবি আমরা, 270 দিন ব্যাপারটা, পুরো ব্যাপারটা হচ্ছে 0 থেকে 270 দিন, মানে গর্ভসঞ্চারের পর থেকে। তো এই তিনটে স্টেজ হতে পারে বা এই তিনটে স্টেজ, দুটোতে কিন্তু তিনটে স্টেজের কথাই বলা হয়েছে প্রিনেটাল পিরিয়ডে। প্রশ্ন হতে পারে যে প্রিনেটাল পিরিয়ডকে এলিজাবেথ বি হারলো কটি সাবসেটে ভাগ করেছেন বা সাবসেকশনে ভাগ করেছেন, 3টি বা 3টি উপশ্রেণীতে ভাগ করেছেন। এবার 3টি উপশ্রেণী যদি এগুলো থাকে এগুলো লিখবেন, আর না হলে এরকম যদি পয়েন্ট দিয়ে থাকে তাহলে এরকম পয়েন্ট দিয়ে লিখবেন। এরপর পোস্টনেটাল যে পিরিয়ডটা, পোস্টনেটাল পিরিয়ডটাকে তিনি কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করেছেন, মোটামুটি 9টি ভাগে তিনি ভাগ করেছেন, 9টি সাবসেকশনে বা উপশ্রেণীতে। প্রাক শৈশব ইনফ্যান্সি, এটা 0 থেকে 2 সপ্তাহ। এখানে একটু খেয়াল রাখবেন, এখানে 0 থেকে 2 সপ্তাহ, এই 0 থেকে 2 সপ্তাহ আর এই 0 থেকে 2 সপ্তাহ দুটো আলাদা, এটা হচ্ছে জন্মের পরের অবস্থা, এটা জন্মের পূর্বের অবস্থা। 0 থেকে 2 সপ্তাহ এটা হচ্ছে প্রাক শৈশব, তারপরে শৈশব বা বেবিহুড 2 সপ্তাহ থেকে 2 বছর, প্রারম্ভিক বাল্যকাল আর্লি চাইল্ডহুড 2 থেকে 6 বছর, প্রান্তীয় বাল্যকাল লেট চাইল্ডহুড 6 থেকে 12 বছর, প্রাক কৈশোর বা প্রি অ্যাডোলেসেন্স 12 থেকে 14 বছর, প্রান্তীয় কৈশোর লেট অ্যাডোলেসেন্স 14 থেকে 18 বছর। দেখুন এখানে কৈশোরকালটা যদি কথা বিবেচনা করেন, যদি পুরো কৈশোরকালটা দেখেন 12 থেকে কিন্তু 18 বছরই হচ্ছে, তাহলে বুঝতে পারছেন যে অধিকাংশ মনোবিদ কিন্তু 12 থেকে 18ই বলছেন কৈশোরকালটা। তাহলে সেরকমভাবে একটা নিজের আইডিয়া নিয়ে কিন্তু অপশানে দাগ দিতে হবে। এরপর হচ্ছে প্রথম প্রাপ্তবয়স্ক আর্লি অ্যাডাল্টহুড 18 থেকে 40 বছর, মধ্য বয়স্ক মিডিল এজ 40 থেকে 60 বছর, আর বার্ধক্য সেন্সেশনস সেটা 60 বছর থেকে মৃত্যু পর্যন্ত।
এরপর বেশ কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছি। বিকাশ হচ্ছে একটা বহুমাত্রিক প্রক্রিয়া। আমি একটু আগে বললাম বহুমাত্রিক প্রক্রিয়া কেন বলা হয়েছে। এই সম্পর্কে বলতে গিয়ে টারম্যান এবং ওডেন এই দুই মনোবিদ কি বলেছেন, বুদ্ধির সঙ্গে আকার, শক্তি, শারীরিক সুস্থতা বা প্রাক্ষবিক সাম্যের কোনো ঋণাত্মক সম্পর্ক নেই, বরং অল্প হলেও ধনাত্মক সম্পর্ক আছে। এখানে বুদ্ধি মানে বৌদ্ধিক বিকাশের কথা বলা হয়েছে। মানে ওনারা একটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন যে বৌদ্ধিক বিকাশের সাথে এই জিনিসগুলো, যেমন শারীরিক, এটা ধরুন এই যে আকার মানে দৈহিক দৈহিক বিকাশ, শক্তি এই দৈহিক বিকাশের মধ্যে পড়ছে, শারীরিক সুস্থতা এটাও দৈহিক বিকাশ, প্রাক্ষবিক এটা প্রাক্ষবিক বিকাশের মধ্যে পড়ছে। তার মানে এই যে বৌদ্ধিক বিকাশ বা বুদ্ধির সাথে কিন্তু শারীরিক, মানসিক বা প্রাক্ষবিক এগুলোর কিন্তু ঋণাত্মক সম্পর্ক নেই, ধনাত্মক সম্পর্ক আছে। মানে ওইগুলোর পরিবর্তনে কিন্তু বুদ্ধির পরিবর্তন হয়। যেমন ধরুন যে ছেলে বা মেয়ে সবসময় রাগারাগি করে, মেজাজ দেখায়, তার কিন্তু বৌদ্ধিক বিকাশটা খুব একটা হয় না, বা বুদ্ধি আস্তে আস্তে কমতে থাকে। বারবার যদি কেউ খিটখিটে হতে থাকে, বা সে যদি নিজের বডি ডেভেলপমেন্টের কোনো কাজ না করে, সারাদিনটা ঘরে বসে আছে, তাহলে কিন্তু তার বৌদ্ধিক বিকাশ আর হবে না, তার বুদ্ধিটা আস্তে আস্তে ডাল হতে থাকবে। এই ব্যাপারটা ওনারা বলেছিলেন টারম্যান এবং ওডেন। এরপর বিকাশের আন্তর্ব্যক্তির পার্থক্য। বিকাশের দুটি পার্থক্য হয়, একটা অন্তর্ব্যক্তি, একটা আন্তর্ব্যক্তি। অন্তর্ব্যক্তি মানে একই ব্যক্তির মধ্যে পার্থক্য। যেটা আমি বললাম, একটা শিশু বা একটা ছেলের প্রত্যেকটা স্তরে কি বিকাশ একই রকম হয়? যেমন ধরুন নৈতিক বিকাশ বা সামাজিক বিকাশ, এগুলো কি একটা শিশুর প্রথম থেকে আসে না। মোটামুটি 12 থেকে 18 বছর বা তারপরে আস্তে আস্তে নৈতিক বিকাশটা ডেভেলপ হতে থাকে। তার মানে তার আগে কিন্তু নৈতিক বিকাশ ছিল না। তার মানে নৈতিক বিকাশের স্টার্ট প্রথম থেকে নয়, তার মানে একটা গ্যাপ আছে, তারপর থেকে স্টার্ট হচ্ছে। বা ধরুন দৈহিক বিকাশ, প্রত্যেকটা স্টেজে কি একটা ছেলে বা মেয়ের দৈহিক বিকাশ সেম হয়? জীবনের প্রথমে শুরুতে তখন দৈহিক বিকাশ খুব বেশি হয়, তারপরে দৈহিক বিকাশ একটু কমে যায়, তারপরে আরও বেড়ে যায়। তাহলে যে বাড়া কমা একটা ব্যক্তির মধ্যে কিন্তু বিকাশের বিভিন্ন পার্থক্য দেখা যাচ্ছে। এটা হচ্ছে অন্তর্ব্যক্তির পার্থক্য। আর আন্তর্ব্যক্তির পার্থক্য মানে হচ্ছে দুটো ব্যক্তি, দুজন আলাদা আলাদা। এটা তো অবশ্যই বটে, তার পরিবেশের কারণে হয়, তার বংশগতির কারণে হয়। তো এখানে বলা হয়েছে কি বিকাশের আন্তর্ব্যক্তির পার্থক্য সম্পর্কে বলতে গিয়ে মনোবিদ ডোবজানস্কি কি বলেছেন, জৈবিক ও জিনগতভাবে এক ব্যক্তি অন্য ব্যক্তি থেকে পৃথক। সেটা আমি বললাম যে জৈবিক বা জিনগত দিক থেকে বা ব্যক্তির পার্থক্যের গত দিক থেকে, পরিবেশের দিক থেকে দুটো ব্যক্তি একে অপরের থেকে আলাদা। দুজন বন্ধু, খুব বেস্ট ফ্রেন্ড, দুজন বেস্ট ফ্রেন্ড, একে অপরের সাথে সব কিছুতেই মিল, হ্যাঁ সব কিছুতেই দুজনের মিল থাকে। এ যেটা বলবে সে আরেকজন সে একই কথা বলবে, কিন্তু তাও তাদের মধ্যে পার্থক্য রয়েছে। সব কিছু এক হতে পারে না দুজন বন্ধুর মধ্যে বা দুজন বেস্ট ফ্রেন্ডের মধ্যে। সেটাই কিন্তু এখানে ডোবজানস্কি বলেছেন। এরপর এখানে আছে নির্মাণবাদ বা নির্মিতিবাদ। এই জিনিসটা কি? এই জিনিসটা বিভিন্ন ডিএলএড কলেজে কিন্তু ভালোভাবে শেখায় না বা ভালোভাবে বোঝায় না, ওই বইয়ের ভাষা করে বুঝিয়ে দেয়। আমি চেষ্টা করছি খুব সহজভাবে বলে দেওয়ার। দেখুন, নির্মাণবাদ কথাটা বুঝুন। নির্মাণ মানে কি? কোনো কিছু তৈরি করা। এখানে কি তৈরি করার কথা বলা হয়েছে? এখানে একজন শিশুর সে কিভাবে পরিবেশটাকে দেখছে, কিভাবে পরিবেশকে নিচ্ছে, মানিয়ে নিচ্ছে, এবং কিভাবে নিজের একটা ধারণা গঠন করছে, সেটাই হচ্ছে নির্মাণবাদ। নির্মাণবাদ বা নির্মিতিবাদ হলো শিক্ষণের একটি তত্ত্ব, যেখানে মনে করা হয় শিক্ষার্থী সক্রিয়ভাবে তার পূর্ব এবং বর্তমান অভিজ্ঞতার ভিত্তিতে নতুন চিন্তা বা ধারণাকে গঠন করে। এটা কে বলেছিলেন? মনোবিদ ব্রুনার বলেছিলেন এই কথাটা। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। তার মানে নির্মাণবাদ কিছুই নয়, একটা তত্ত্ব যেখানে বা একটা প্রক্রিয়া যেখানে একটা শিশু তার পূর্ব এবং বর্তমান অভিজ্ঞতাকে ম্যাচ করে ধরে সে কোনো একটা আইডিয়া করে এবং তার ধারণা গঠন করে। সেটাকে বলা হচ্ছে নির্মাণবাদ বা নির্মিতিবাদ বা কনস্ট্রাকটিভিজম। এরপরে নির্মাণবাদের বা নির্মিতিবাদের নীতি রয়েছে। নির্মাণবাদের নীতি কটি রয়েছে এটা শর্ট প্রশ্নে পড়ে। নির্মাণবাদের দুটি নীতি রয়েছে। বইয়ে যদি আপনারা ঋত পাবলিকেশনের বই দেখেন, সেখানে কিন্তু দুটো পয়েন্টকে এমনভাবে বুঝিয়েছে যে তার থেকে মনে হয় যে না, বোঝানোই ভালো ছিল এরকম। তো আমি একটা লাইনে বোঝানোর চেষ্টা করেছি অ্যাকচুয়ালি দুটো পয়েন্টে কী বলা হয়েছে। শিশু সক্রিয় সত্তা এবং সে সক্রিয়ভাবে সব কিছু গ্রহণ করে, এটা 1 নম্বর পয়েন্ট। শিশু সবসময় সক্রিয়ভাবে গ্রহণ করে, সে এমন নয় সে নিষ্ক্রিয়ভাবে থেকে সব কিছু গ্রহণ করছে। সক্রিয়, সে নিজে করার চেষ্টা করে, সে নিজে সব কিছু খোঁজে, সব কিছুর প্রশ্নের উত্তর জানতে চায়, তাহলে কি সক্রিয়তা তার মধ্যে রয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শিশু তার পূর্ব এবং বর্তমান অভিজ্ঞতার ভিত্তিতে নিজের জ্ঞান তৈরি করে, যেটা বলা হয়েছে নির্মাণবাদের কথাতে। তাহলে দুটো নীতি রয়েছে এখানে। শর্ট প্রশ্নে পড়তে পারে যে নির্মাণবাদ বা নির্মিতবাদের কটি নীতি রয়েছে? দুটি নীতি রয়েছে। বেশ, এরপর দারিদ্র। দারিদ্র ব্যাপারটা কি? দারিদ্র হলো এমন একটি অবস্থা যা ব্যক্তির মধ্যে যা আছে এবং যা থাকা উচিত এই দুইয়ের মধ্যে পার্থক্যের অনুভূতির সৃষ্টি করে। খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা, এটা বুঝতে হবে একটু। দারিদ্র হচ্ছে এমন একটা অবস্থা যা আছে এবং যা থাকা উচিত দুইয়ের মধ্যে পার্থক্যের অনুভূতি সৃষ্টি করে। অনুভূতি সৃষ্টি করে মানে ধরুন একজন গরিব মানুষ, তার মনে করুন
একটু জমি আছে, সেই জমিতে ধান ফলাচ্ছে, সেই ধান তুলছে, সেই ধান বাজারে বিক্রি করছে, তারপরে হয়তো দুমুঠো খেতে পাচ্ছে। তাহলে এটা তার কাছে আছে। যা থাকা উচিত তার কাছে, কি থাকা উচিত, তার কাছে একটা ভালো ঘর থাকা উচিত ছিল, পকেটে টাকা থাকা উচিত ছিল, বা একটা সম্পত্তি থাকা উচিত ছিল, যাতে তারা তাদের ফ্যামিলিকে ভালোভাবে তৈরি করতে পারে বা ফ্যামিলিটা ভালোভাবে বাঁচতে পারে, এটা থাকা উচিত ছিল। তাহলে সেটা নেই, তাহলে ওইটা নেই। এবার ওই না থাকার কারণে মনের মধ্যে একটা কি খারাপ মনোভাব, একটা খারাপ অনুভূতির তৈরি হয়, সেই অনুভূতিটা হচ্ছে দারিদ্র। এটা যে শুধু গরিব লোকের ক্ষেত্রে প্রযোজ্য এমন কিন্তু নয়, দারিদ্রের সংখ্যাটা কিন্তু গরিবের ক্ষেত্রে প্রযোজ্য শুধু এমন কিন্তু নয়। অনেক বড় লোক ধরুন, তার অনেক সম্পত্তি, কিন্তু তার সুখ নেই। তাহলে টাকা দিয়ে তো সুখ কেনা যায় না। তাহলে যে তার যে এত অর্থ আছে, তা সত্ত্বেও তার কি থাকা উচিত ছিল, সুখ থাকা উচিত ছিল। তাহলে যা থাকা উচিত তার দুইয়ের মধ্যে পার্থক্যের অনুভূতি, আমার কাছে সুখ নেই, তাহলে সে কিন্তু সুখ বা ভালোবাসার দিক থেকে দরিদ্র। এটাই হচ্ছে দরিদ্রের সংজ্ঞা, দারিদ্রের যে সংজ্ঞা সেটা। এবারে দারিদ্রের মাত্রা, এটা হেনরি বার্নস্টেইন ইনি এই দারিদ্রের মাত্রা সম্পর্কে বলেছেন। এখানে 4টি মাত্রার কথা বলা হয়েছে। প্রশ্নে আসতে পারে যে হেনরি বার্নস্টেইনের মতে দারিদ্রের মাত্রা কটি? 4টি। বা দারিদ্রের এমনি বলতে পারে দারিদ্রের মাত্রা কটি? 4টি মাত্রা। একটা হচ্ছে জীবনযাত্রা কৌশলের অভাব, সম্পদ আহরণে অসমর্থ, নিরাপত্তার অভাববোধ। 4 নম্বর, সম্পদের অভাবজনিত কারণে অন্যান্যদের সঙ্গে সামাজিক সম্পর্ক রক্ষার অক্ষমতা। এই 4টি মাত্রা রয়েছে। 4 নম্বর পয়েন্ট একটু ডিসকাস করে দিই। সম্পদের অভাবজনিত কারণে অন্যান্যদের সামাজিক সম্পর্ক রক্ষার অক্ষমতা মানে কি? কারো টাকা পয়সা নেই, কেউ দরিদ্র, কেউ গরিব, তারা কি তারা বড় লোকদের সাথে মিশতে পারবে না। বা হয়তো কেউ ভালো স্টুডেন্ট, সে কি খারাপ স্টুডেন্টের সাথে মিশবে? বা একটা খারাপ স্টুডেন্ট একটা ভালো স্টুডেন্টের সাথে মিশবে না। তাহলে তার কাছে সম্পদ বলতে কি, তার বৌদ্ধিক যে সম্পদ, সেই কথাটা বলা হয়েছে। তাহলে একটা খারাপ ছেলে, মানে যে পড়াশোনায় নিজেকে খারাপ বলে মনে করে, সে কি করবে? সে ভালো ছেলের সাথে মিশতে পারবে না। তাহলে কি তার সামাজিকতার মধ্যে পার্থক্য দেখা দিচ্ছে, সামাজিকতা মেনটেন করতে পারছে না। তাহলে তার কাছে সম্পদ কি? তার কাছে তার বৌদ্ধিক বা বুদ্ধিটা হচ্ছে সম্পদ। এরপর হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি কি? সংস্কৃতি বলতে গেলে আগে আমরা সংস্কৃতির ইংরেজিটা বুঝবো। সংস্কৃতি মানে কালচার, যেটা ইংরেজি শব্দ হচ্ছে কালচার, এবং শব্দটি ল্যাটিন শব্দ। এটা শর্ট প্রশ্নে আসে, এটা কি শব্দ? ল্যাটিন শব্দ। কোন ল্যাটিন শব্দ? কোলেরি। বা কোলেরি শব্দটা কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ বা লাতিন শব্দ অনেক সময় বলা হয়ে থাকে। কোলেরি থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কর্ষণ করা। কর্ষণ মানে ব্যাপারটা কি, মানে একসাথে অনেকগুলো মানুষের রীতিনীতি, সেইগুলোর মিলিত ফল। মনোবিদ জন ডিবি তার ডেমোক্রেসি ইন এডুকেশন, খুব গুরুত্বপূর্ণ, ডেমোক্রেসি ইন এডুকেশন গ্রন্থটি কার লেখা? জন ডিবির লেখা। পুস্তকে কি বলেছেন? সংস্কৃতি হলো মার্জিত কিছু, পরিণত কিছু, একটি কাঁচা ও স্থূলের বিরোধী। কথাটার মানে কিছুই বুঝতে পারলাম না, এটাই হয়তো অনেকেই মনে করে। আমরা যখন পড়েছি তখনও বুঝতে পারতাম না অ্যাকচুয়ালি কি বলছে। আমরা ইংরেজি টার্মটা দেখব, এটা ইংরেজিটাকে বাংলা করেছে না বুঝে, তো অ্যাকচুয়ালি বুঝেই করেছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে কি বলতে চেয়েছে। ইনি বলছেন কালচার মিনস অ্যাটলিস্ট সামথিং কাল্টিভেটেড, সামথিং রিপেন্ট, ইট ইজ অপোজ টু র অ্যান্ড ক্রুড। মানে সংস্কৃতি হচ্ছে মার্জিত কিছু, পরিণত কিছু। মানে হচ্ছে সংস্কৃতি এমন নয় যে একজন মানুষের শিক্ষা দীক্ষাটা নেওয়া হবে, আরেকজনের নেওয়া হবে না। ভারতের ক্ষেত্রে যদি আমরা ধরি, বিভিন্ন মানুষের শিক্ষা দীক্ষা আচার অনুষ্ঠানের সংমিশ্রণ ঘটে। তাহলে কি ওটাই বলা হয়েছে যে সংস্কৃতি এমন নয় যে কেবলমাত্র এই যে র অ্যান্ড ক্রুড বলতে, কাঁচা ও স্থূল বলতে, এক একটা মানুষের ধর্মমত, এক একটা মানুষের সংস্কৃতি, এগুলো হচ্ছে কাঁচা মাল। একটা কোনো কাঁচা মাল বা একটা কোনো ধর্ম বা একটা কোনো সংস্কৃতি, মানে ধার্মিক বা রাজনৈতিক বা তার যে আচার অনুষ্ঠান, সেটা কিন্তু সংস্কৃতি মেনে চলে না। বিভিন্ন আচার অনুষ্ঠানের কিন্তু সংমিশ্রণ ঘটে। তাহলে সেটাই বলা হয় যে সংস্কৃতি ব্যাপারটা হচ্ছে কি, ব্যক্তির শিক্ষা দীক্ষা, বুদ্ধি, আচার অনুষ্ঠান, রীতিনীতি প্রভৃতির মার্জিত রূপ, মানে একসাথে সংমিশ্রণ হয়ে যেটা পাই সেটাই হচ্ছে সংস্কৃতি। কেবলমাত্র একটা নয়, বা একটা কোনো প্রজাতির মানুষের ক্ষেত্রে কিন্তু সংস্কৃতি নয় যে এ বলে দেবে এরকমভাবে মানতে হবে, এটাই সংস্কৃতি, বাকিদের কারো কিছু সংস্কৃতি নয়, বাকিদের আচার অনুষ্ঠান নয়। যেমন ধরুন পুরুলিয়ার ক্ষেত্রে পুরুলিয়ার ছৌ নাচ, এবার ধরুন কুচিপুড়ি নাচ, এগুলো কি এক একটা জায়গার এক একটা মানুষদের ডান্স পারফর্ম। তাহলে কি এমন কি বলে দেওয়া হয়েছে যে পুরুলিয়ার ছৌ নাচটা চলবে না এই গোটা বিশ্বে বা গোটা ভারতে, চলবে না কোথাও, শুধুমাত্র কুচিপুড়ি ডান্স চারদিকে হবে, এমন তো নয়। সব কিছুই আছে আমাদের এই সংস্কৃতির মধ্যে, এটাই বলা হয়েছে সংস্কৃতি। তো এই চ্যাপ্টারটার এটাই ছিল, এর বাইরে আর কিছু নেই।
পরবর্তী ক্ষেত্রে এই চ্যাপ্টার রিলেটেড যাবতীয় যা শর্ট প্রশ্ন আসে সেগুলো আমরা করানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন সেটা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ।